শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এই বছর বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের এডুকেশন মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের এডুকেশন মেজর সাবজেক্ট পেপার 2 ইউনিট 1-এ সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের এডুকেশন মেজর পেপার 2 ফার্স্ট ইউনিটের যে টপিক রয়েছে সেটা হচ্ছে এডুকেশন ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগে ভারতের যে শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা। এর মধ্যে তোমাদের সিলেবাসে রয়েছে বৈদিক শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা। তো ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে ধারণা দেব। প্রথমত বৈদিক শিক্ষা সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো প্রাচীন বৈদিক যুগে এই শিক্ষাটা মূলত গুরুকুলের মধ্যে প্রদত্ত করা হতো। গুরুকুল বলতে আমরা কি বুঝি? গুরুকুল বলতে আমরা বুঝি গুরুর আশ্রয়ে গিয়ে, গুরুর কেন্দ্রে গিয়ে, গুরুর সান্নিধ্যে শিক্ষা লাভ করা। এবং এটা সম্পূর্ণভাবে গুরু কেন্দ্রিক ছিল, অর্থাৎ গুরু ছাড়া এই শিক্ষার কোনো বিকল্প ছিল না। তো এই শিক্ষাটা জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তখন অভিহিত করা হতো। যদিও বৈদিক যুগে সমাজে বর্ণভেদ প্রথা ছিল এবং সমাজের মধ্যে সব বর্ণের মানুষরা শিক্ষা লাভ করতে পারতো না, তথাপি ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের যারা ছিল তারাই এই শিক্ষা গ্রহণ করত এবং তাদের কাছে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এই শিক্ষাটা। জন্মের পর থেকে পিতামাতাদের একটাই লক্ষ্য ছিল গুরুর সান্নিধ্যে নিয়ে গিয়ে তাকে শিক্ষা লাভ করানো। বিশেষত উপনয়ন একটা অনুষ্ঠান ছিল। এই উপনয়ন অনুষ্ঠান বা উপনয়ন সংস্কার, এটার মাধ্যমে এই শিক্ষাটা শুরু হতো এবং এটার প্রধান লক্ষ্য ছিল মুখ্য লাভ করা, অর্থাৎ জ্ঞান লাভ করা, পাশাপাশি চরিত্র গঠন করা এবং ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালনটা কি? সাধারণত গুরুর প্রতি সম্মান প্রদর্শন করা, বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, এই যে শিক্ষা লাভ করাটা, সেটা সাধারণত ব্রহ্মচর্য। তো একজন আদর্শ মানুষ তৈরি করাই এই শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো এখানে প্রধানত যে বিষয়গুলো নিয়ে শিক্ষা দেওয়া হতো, প্রথমত বেদ, একটা ধর্মীয় শাস্ত্র আমরা সবাই জানি। পাশাপাশি বেদের যে বিভিন্ন অঙ্গগুলো, বেদাঙ্গ, যেমন শিক্ষা, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ, এগুলোর নাম তোমরা প্রত্যেকে জানো। পাশাপাশি উপনিষদ, দর্শন, ধর্মশাস্ত্র এবং বিভিন্ন ব্যবহারিক শিক্ষা, যেমন সামরিক শিক্ষা, এগুলো সাধারণত এখানে প্রদান করা হতো। তো এটা ছিল প্রধানত একটা মৌখিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ গুরু মুখে যা বলতেন ওইগুলো শিক্ষার্থীরা শুনতো, শুনে এগুলো থেকে তারা জ্ঞান অর্জন করত। তো গুরু যেগুলো বলতেন শিষ্য সেগুলো মনোযোগ সহকারে শুনতো, যেটাকে শ্রবণ বলা হতো, এবং স্মৃতিতে সেগুলো তারা ধারণ করত। তো এখানে আবৃত্তি, আলোচনা এবং কঠোর অনুশীলন, এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে জোর দেওয়া হতো। তো শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক সেটা ছিল পিতা পুত্রের মতো, অর্থাৎ একটা মধুর সম্পর্ক ছিল শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে। তো শিষ্যরা কি করত? গুরু গৃহে থেকে তার সেবা করত এবং ব্রহ্মচর্য তারা পালন করত। তো যেটা গভীর শ্রদ্ধা এবং ভক্তির জন্ম দিত। তো এই ব্যবস্থার প্রধান উপকারিতা ছিল নৈতিকতা এবং আধ্যাত্মিকতার বিকাশ সাধন করা এবং কঠোর শৃঙ্খলাবোধ সৃষ্টি করা শিক্ষার্থীদের মধ্যে। তবে এটা মূলত ব্রাহ্মণ এবং উচ্চ শ্রেণীর জন্য সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আগেও আমি বলেছি যে সমাজে বর্ণভেদ প্রথা থাকার কারণে সব বর্ণের মানুষরা এই শিক্ষায় অংশ নিতে পারত না। যারা ব্রাহ্মণ ছিল, যারা উচ্চ শ্রেণীর ছিল, তারাই সাধারণত এই শিক্ষায় অংশ নিত। আর শিক্ষার পদ্ধতিটা কি ছিল? মুখস্থ ভিত্তিক, অর্থাৎ মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হতো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো এই শিক্ষা ব্যবস্থার কিন্তু বর্তমান সময়েও প্রাসঙ্গিকতা রয়েছে। বিশেষভাবে গুরু শিষ্যের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের গুরুত্ব, পাশাপাশি চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার যে প্রয়োজনীয়তা এবং স্বনির্ভরতার যে শিক্ষা, এগুলো আজও প্রাসঙ্গিক। এবং যেটা প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থায় ছিল, বর্তমান সময়েও আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা ওই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে থাকি। এবার আমরা আলোচনা করব ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এটা বৈদিক শিক্ষারই একটা বিবর্তিত রূপ ছিল, যেটা পরবর্তীকালে মহাবিহার এবং বিশ্ববিদ্যালয়ের জন্ম দিয়েছিল। যেমন নালন্দা বা তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমরা শুনি, এগুলো সাধারণত এই ব্রাহ্মণ্য শিক্ষার প্রভাবেই গড়ে উঠেছিল পরবর্তী সময়ে। তো এই শিক্ষা ব্যবস্থাটা বর্ণাশ্রম প্রথা দ্বারা প্রভাবিত ছিল। তো গুরুগৃহের পাশাপাশি মন্দির এবং বিভিন্ন যে বিদ্যায়তন, যেগুলোকে টুল বলা হতো, চতুষ্পাঠী বলা হতো, এগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে তখন। তো এর লক্ষ্য ছিল চতুপুরুষার্থ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এগুলো অর্জন করা
এবং শাস্ত্র চর্চায় পারদর্শিতা লাভ করা। এতে বেদ বেদান্ত, স্মৃতি, পুরাণ, ব্যাকরণ, ন্যায়, জ্যোতিষবিজ্ঞান, তারপর গণিত, আয়ুর্বেদ এগুলো অন্তর্ভুক্ত ছিল। তো শিক্ষণ পদ্ধতি ৩ টা স্তরে বিভক্ত ছিল। যেমন ১ম এ ছিল শ্রবণ, যেটা হচ্ছে শোনা। তারপর মনন, মনন মানে কি? বুঝা এবং চিন্তা করা। এবং নিদিধ্যাসন, যেটা হচ্ছে গভীরভাবে অনুধাবন করা বা অনুভব করা। তো যুক্তিতর্ক এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে, যুক্তিতর্ক কি? বিভিন্ন বিতর্ক, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিতর্ক হতো, আলোচনা হতো। এগুলোর মাধ্যমে জ্ঞানের গভীরতাগুলো বাড়ানো হতো। তো উচ্চ আদর্শ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীর একটা সম্পর্ক, ওই সম্পর্কটা স্থিত ছিল। গুরুকে ব্রহ্মের আসনে সম্মান দেওয়া হতো। বৈদিক শিক্ষাতেও আমরা একই রকম দেখেছিলাম যে গুরুর প্রতি সম্মান প্রদর্শন করা হতো। তো এর মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি এবং উচ্চতর যে গবেষণা, এগুলোর সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু জাতিগত বৈষম্য থাকায় সাধারণ মানুষের কাছে এটা সহজে পৌঁছতে পারেনি। অর্থাৎ সমাজের মধ্যে যে বর্ণভেদ প্রথা ছিল, সকল বর্ণের মানুষ এই শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবার আমরা আলোচনা করব ইসলামিক শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই ইসলামিক শিক্ষা ব্যবস্থা সাধারণত মধ্যযুগে সুলতানি এবং মুঘল আমলে এটা প্রবর্তিত ছিল এবং ব্যাপকভাবে এটার প্রসার ঘটেছিল। তো এই সময়ে শিক্ষা কেন্দ্র ছিল সাধারণত মক্তব এবং মাদ্রাসা, এই দুইটার মাধ্যমে। মক্তবটা ছিল প্রাথমিক এবং মাদ্রাসাটা ছিল উচ্চ শিক্ষা কেন্দ্র। ওই সময়ে শিক্ষাগুলো সাধারণত ধর্মীয় এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা পেত। বিসমিল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে, একটা অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানটার নাম হচ্ছে বিসমিল্লাহ অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাটা শুরু হতো। তো এর মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল ইসলামে যে বিভিন্ন নীতি রয়েছে, বিভিন্ন আইন রয়েছে, এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা এবং যোগ্য সরকারি কর্মচারী তৈরি করা। তো পাঠ্যক্রমে সাধারণত কুরআন, হাদিস, আরবি, ফার্সি, এই যে ভাষাগুলো, এগুলো এবং পাশাপাশি সাহিত্য, ইতিহাস, গণিত এবং জ্যোতির্বিজ্ঞান এগুলো অন্তর্ভুক্ত ছিল। তো শিক্ষণ পদ্ধতিটা কেমন ছিল? যেমন শিক্ষণ পদ্ধতিতে সাধারণত মুখস্থ করানো হতো। কুরআন এবং ধর্মীয় যে গ্রন্থগুলো, এগুলো সাধারণত মুখস্থ করানো হতো এবং পাশাপাশি ব্যাখ্যামূলক বিভিন্ন আলোচনা করা হতো এবং ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফিটা কি? সুন্দর হস্তলিপি, হাতের লেখা, এগুলো সাধারণত শেখানো হতো। শিক্ষক ছিলেন সম্মানিত ব্যক্তি, যিনি আলেম বা উলেমা নামে অভিহিত ছিলেন। তো কঠোর শৃঙ্খলার উপর জোর দেওয়া হতো এই ইসলামিক শিক্ষার মধ্যে। তো এই ব্যবস্থার মাধ্যমে ভাষা এবং সাহিত্যের, বিশেষত ফার্সি ভাষা, খুব বিকাশ ঘটেছিল তখন এবং নতুন জ্ঞান এবং সংস্কৃতির একটা মিশ্রণ সম্ভব হয়েছিল এই ইসলামিক শিক্ষার প্রচলনের ফলে। তবে ধর্মীয় বিষয়ের উপর অতিরিক্ত জোর দেওয়া হতো। এটাই ছিল এটার সবচেয়ে নেগেটিভ যে দিকটা আরকি। জ্ঞানের প্রতি মনোযোগ কিছুটা কম ছিল। বিশেষভাবে ধর্মীয় সহনশীলতা, তারপর বহু ভাষিকতার গুরুত্ব এবং পাশাপাশি ইতিহাস এবং সংস্কৃতির যে জ্ঞান অর্জন, এই ব্যবস্থার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। এগুলো অনস্বীকার্য। তো এই ৩ টা শিক্ষা ব্যবস্থার তুলনামূলক একটা আলোচনা তোমরা দেখেছ, যেগুলো থেকে আমরা প্রাচীন এবং মধ্যযুগের ভারতের বহুমুখী জ্ঞান চর্চা এবং সেই সময়ে যে সামাজিক মূল্যবোধ, তার সম্পর্কে আমরা কিন্তু ধারণা পাই। তো এই ৩ টা শিক্ষা ব্যবস্থা কি, কি? প্রথমত আমরা আলোচনা করেছি বৈদিক শিক্ষা ব্যবস্থা নিয়ে, তারপর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে, তারপর সবশেষে আমরা আলোচনা করলাম ইসলামিক শিক্ষা ব্যবস্থা নিয়ে। এগুলোই তোমাদের এই ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। এগুলোর উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি হবে। তো তোমরা যারা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে আছো, অলরেডি তোমরা প্রশ্ন উত্তর পেয়ে গেছো, যেগুলো তোমাদের পড়তে হবে। আর যারা, যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসোনি, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নিও। তাহলে তোমরা অনলাইনে নিয়মিত আমাদের সাথে ক্লাস করতে পারবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে আমাদের পরবর্তী ইউনিটের আলোচনা নিয়ে।